আজকে আমরা একটু চাকরি বাকরি পড়াশোনা চাকরির প্রস্তুতি এই ধরনের কিছু বিষয় নিয়ে কথা বলবো। তবে একেবারে প্রস্তুতির বিষয় নিয়ে বা বিষয় ভিত্তিক কোনো কিছু নিয়ে কথা বলবো না, ওভারঅল প্রস্তুতি নিয়ে কথা বলবো। আবার একটা চাকরির কোনো একটা নির্দিষ্ট পোস্টের বা নির্দিষ্ট চাকরির প্রিপারেশন নিয়ে কথা বলবো এমন না। আমরা চাকরির বিভিন্ন ধরনের চাকরির প্রিপারেশন, যেমন বিসিএস, ব্যাংকের চাকরি, আবার তার সাথে যোগ হবে আইএলটিএস করে বাইরে যাওয়া, এরকম বিষয়গুলোকে এক জায়গায় আনার চেষ্টা করব এবং বিষয়গুলোর মধ্যে একটা কানেকশন প্রতিষ্ঠার চেষ্টা করব যে আমরা কিভাবে এই জিনিসগুলোর মধ্যে একটা সমন্বয় করতে পারি। কারণ আমরা একই মানুষ, এরকম একাধিক বিষয়ের মধ্য দিয়ে অনেক সময় যাই বা যেতে হয় বাস্তবতার কারণে, এই বিষয়গুলোকে কানেক্ট করার চেষ্টা করি। তার আগে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। চলেন একটু আলোচনায় চলে যাই। কিছুদিন পরে অনুষ্ঠিত হবে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এবং এরই মধ্যে একটা বড় সার্কুলার হয়ে গেছে, সেটা হলো ব্যাংকের জবগুলোর একটা সার্কুলার। ব্যাংকের বিভিন্ন পদের লোক নিবে, রিসেন্টলি সার্কুলার হয়েছে সেটা হলো সিনিয়র অফিসার পদে অনেক ব্যাংক, তারপরও আরও কিছু সার্কুলার আছে এবং সামনে পরীক্ষা হয়তো হবে। এর সাথে সাথে বিদেশে যাওয়ার যে প্রবণতা, বাইরে যাওয়ার প্রবণতা, বিদেশে পড়তে যাওয়ার প্রবণতা, এটা তো চলছেই। শত শত তরুণ আমাদের দেশের বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য, বিদেশে যাচ্ছে ব্যাচেলর করার জন্য এবং অনেকে যাচ্ছে মাস্টার্স করার জন্য, অনেকে যাচ্ছে পিএইচডি করার জন্য, কেউ কাজের জন্যও যাচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশে যাচ্ছে। তো আমরা কর্মসংস্থানের দিক থেকে বা কর্মে ঢোকার দিক থেকে, চাকরি বাকরিতে ঢোকার দিক থেকে বা বাইরে যাওয়ার দিক থেকে আমরা জিনিসটাকে মোটা দাগে তিনটা ক্যাটাগরিতে আমি আলোচনা করব। মোটা দাগে এর বাইরে অনেক কিছু আছে, যেমন আমি ইংলিশের টিচার, আমি ইংলিশের সাবজেক্ট নলেজ ভালো থাকলে সেই বিষয়টা পড়াবো, টিচার হবো, সেটা আলাদা। কিন্তু এগুলো আলাদা করে বিষয়ভিত্তিকগুলো এখানে আসে নাই। এখানে শুধু আমরা বিশেষ করে সরকারি জবের কথা বলেছি এবং বাইরে যাওয়ার কথা কিছু আলোচনা থাকবে এবং ওভারঅল কিছু সিমিলারিটিজ, এগুলোর মধ্যে কোথায় কি মিল আছে, কোথায় আমরা ফোকাস করতে পারি, কিভাবে করলে ব্যালেন্স হবে জিনিসগুলোর মধ্যে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখি বিসিএস। খুব বাংলাদেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার নাম বিসিএস এবং খুব জনপ্রিয় একটা পরীক্ষার নাম হলো বিসিএস। জনপ্রিয় বলতে পরীক্ষাটা জনপ্রিয় না, চাকরিটা জনপ্রিয়, এই জন্য বিসিএস এর প্রিপারেশনটা অবশ্যই একটা জনপ্রিয় প্রিপারেশন। আচ্ছা, আমরা যে কথাগুলো বলবো সেইটার মূল উদ্দেশ্য হলো এই সবগুলোর মূল ফোকাসে থাকবে ইংলিশের ব্যাপারটা। ইংলিশটাকে আমরা কিভাবে ম্যানেজ করলে এই তিনটার মধ্যে কানেকশন প্রতিষ্ঠা করা যেতে পারে। এমন না যে তিনটাই সবার লাগবে, কিন্তু তিনটার মধ্যে অনেকের একাধিক জায়গায় পদচারণা থাকতে পারে, এই জন্য আমরা আলোচনা করব। তাহলে আমাদের ফোকাস হলো ইংলিশ বিসিএস প্রিপারেশনের ব্যাপারটা কীরকম, ইংলিশের সাথে কানেকশনটা কি, এই ইংলিশের সাথে ব্যাংক জব বা ব্যাংকার হওয়ার যে স্বপ্ন যাদের, এই ব্যাংক জব প্রিপারেশনের সাথে ইংলিশের কানেকশনটা কীরকম, এই ইংলিশের সাথে আবার আমরা যখন বাইরে পড়াশোনার জন্য বা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি, সেই আইএলটিএস একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা নাম, সেইটার সাথে আবার ইংলিশের ওভারঅল সম্পর্কটা কি এবং এই তিনটার মধ্যে অন্তমিল কোথায়, এর সাথে যোগ হবে কমিউনিকেশন স্কিল, ওভারঅল কমিউনিকেশন স্কিলের ব্যাপারটা। এবং এই কমিউনিকেশন স্কিলের ব্যাপারটাতেও আমাদের ইংলিশটা যে বিশেষ গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা আমরা একটা আলোকপাত করব। এই হলো আমাদের আলোচনার আজকের টার্গেট। দেখা যাক আমরা কতদূর এগোতে পারি। প্রথমে আসি বিসিএস এর ক্ষেত্রে। আমরা জানি বিসিএস 3 ধাপে হয়, একটা হলো প্রিলিমিনারি, একটা হলো রিটেন, আর একটা হলো ভাইভা। আমরা মোটামুটি প্রিলিয়ার রিটেনের ব্যাপারটা নিয়েই কথা বলি। এই যে প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেটা হয় 200 নম্বর, এখানে 100 লিখেছি, 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে 35 নাম্বার থাকে ইংলিশের। 35 নাম্বার ইংলিশের কোন ধরনের বিষয়গুলো থাকে, বিশেষ করে গ্রামার আইটেমগুলো থাকে। বিস্তারিত যাচ্ছে না, সংক্ষেপে বোঝার চেষ্টা করি। খুব গুরুত্বপূর্ণ আইটেমের নাম হলো গ্রামার আইটেম, তারপরে ভোক্যাবুলারি আইটেম, শব্দ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, এরপরে থাকে লিটারেচার আইটেম, ইংরেজি সাহিত্যের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আচ্ছা, 200 নাম্বারের মধ্যে 35 নাম্বার হলো ইংলিশ। আমরা যদি রিটেনের দিকে তাকাই, আবশ্যিক বা কম্পালসরি ইংলিশ হলো 200 নাম্বার। সেই 200 নাম্বারের মধ্যে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ একটা কিছু পড়ে আমরা সেটা কতটুকু বুঝি, এটাই হলো রিডিং কম্প্রিহেনশন। এর উপর ভিত্তি করে থিমেটিক প্রশ্ন থাকে, পড়ে যা বুঝলাম এই রিলেটেড, গ্রামার প্রশ্ন থাকে, এই দুটা মিলে 60 এই ধরনের প্রশ্ন থাকে। এখানেও গ্রামার আছে কিন্তু দেখেন। তারপরে সামারি রাইটিং থাকে,
তারপরে লেটার রাইটিং থাকে, এসে রাইটিং থাকে, ট্রান্সলেশন থাকে, এই সব মিলিয়ে 200 নাম্বারের পরীক্ষা থাকে। আমি আর নাম্বার আলাদা করে বললাম না, 200 নাম্বার। তার মানে রিডিং, এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়ে বোঝা, বুঝলে আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবো, তার সাথে গ্রামাটিক্যালি স্ট্রং হওয়া এবং রাইটিং স্কিল ভালো থাকা। আচ্ছা, তার মানে গ্রামার, ভোক্যাবুলারি এবং রাইটিং স্কিল, রিডিং স্কিল পুরোটাই কিন্তু আমাদের লাগতেছে আমাদের বিসিএসে ভালো করার জন্য। আমি যেটা বোঝাতে চাই সেটা হলো কানেকশনটা বোঝাতে চাই। আগেই বললাম যে 3টা পরীক্ষার প্রস্তুতির মধ্যে কানেকশনটা বোঝাতে চাই। তারপরে যদি ব্যাংকের জবের প্রিপারেশনের ক্ষেত্রে একটু আলোকপাত করি, এগুলো ফিক্স না, এগুলো কম বেশি হতে পারে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করতে পারে। তারপরে বিভিন্ন সময় সার্কুলারের এক এক সময় এক একটা ভ্যারি করতে পারে, নাম্বারগুলো একেবারে ফিক্স না। তারপর আমরা কমন যেটা ধরে নিচ্ছি যে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা আমাদের টোটাল 100 নাম্বারের মধ্যে হয়। তার মধ্যে খুব কমন প্র্যাকটিস হলো প্রায় 25 নাম্বার বা আশপাশে এরকম থাকে আমাদের, মানে 25% এরকম থাকে আমাদের ইংলিশে। তো ইংলিশে ব্যাংকের গ্রামার এবং ভোক্যাবুলারি প্রাধান্য পায়। গ্রামার এবং ভোক্যাবুলারি মানে আমরা শব্দ ভাণ্ডার কীরকম স্ট্রং ইংলিশের এবং আপনার বেসিক গ্রামার কত ভালো, সেই ধরনের প্রশ্নগুলো প্রাধান্য পায় এমসিকিউতে। এখানেও প্রিলি এমসিকিউ, এখানেও এমসিকিউ। আচ্ছা, তার মানে ছোটো ছোটো প্রশ্ন থাকবে। এরপরে রিটেন অংশে বা রাইটিং অংশে যদি যাই আমরা, রাইটিং বা রিটেন 200 নাম্বারের হয়। এই 200 নাম্বারকে যদি আমি অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে, আমি এখানে ম্যাথের কথা উল্লেখ করি নাই, জেনারেল নলেজের কথা উল্লেখ করি নাই, শুধু ইংলিশটার কমন আইটেমগুলো নিয়ে আসছি। সেখানে ফোকাস রাইটিং মানে একটা বিষয়ের উপর লেখা, রিডিং কম্প্রিহেনশন, ওই যে আগে বললাম, এখানেও কিন্তু দেখেন রিডিং, এখানেও ছিল রিডিং থেকে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন উত্তর। তার মানে রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে। রিডিং কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, তারপর এখানেও ট্রান্সলেশন ছিল দেখেন। তারপরে আর্গুমেন্টেটিভ এসে রাইটিং, এটা এক প্রকারের এসে, আর্গুমেন্টেটিভ টাইপের এসে। এই যে ট্রান্সলেশন, এসে, এগুলো কিন্তু খুব এইটার সাথে অনেক কিছুই মিলে যায় আমাদের। তার মানে এখানে আমাদের গ্রামারে ভালো হতে হচ্ছে, ভোক্যাবুলারি বেশ ভালো থাকতে হচ্ছে যতটুকু দরকার। রাইটিং, এটা রাইটিং এবং রিডিং মিলে এখানে আমাদের রিটেন অংশটাতে ভালো করতে হলে আমাদের প্রায়, আমি হিসাব করে দেখলাম যে 200 নাম্বারের মধ্যে 100-র বেশি, 105, 10, 15 এইরকম শুধু ইংলিশ ভিত্তিক মানে কখনো রিডিং কম্প্রিহেনশন ভিত্তিক, কখনো ট্রান্সলেশন, কখনো বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, কখনো ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। তারপরে এই যে এসে রাইটিং বলি, ফোকাস রাইটিং বলি, সবই তো রাইটিং রিলেটেড, তার মানে ইংলিশের সাথে জড়িত। ভোক্যাবুলারি, গ্রামার, রিডিং কম্প্রিহেনশন বা রিডিং স্কিল এবং রাইটিং স্কিল, এই সবগুলো মিলে যারা ভালো তারা ব্যাংকের চাকরিতে বিশেষ সুবিধা পাবে। আমি তো এমনিও বলি সবসময় যে ইংলিশ আর ম্যাথ ভালো পারলে ব্যাংকের চাকরিতে সমস্যা হবে না, মানে পাওয়া যাবে চাকরি। এরপরে যদি একটু খেয়াল করি, আমরা অনেকেই আমাদের বাইরে যাওয়ার প্রবণতা অনেক বেশি আজকাল, বাইরে যাচ্ছে। তাদের ক্ষেত্রে এই যে আইএলটিএস একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার নাম। এমনও হতে পারে যে ভাই বোন বিসিএস পরীক্ষা দিচ্ছেন তারাও পাশাপাশি আইএলটিএসেরও চেষ্টা করে যাচ্ছেন, যে যদি বিদেশে ভালো জায়গায় হয় চলে যাবেন, না হলে বিসিএস দেবেন। এমনকি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি আইএলটিএসেরও চেষ্টা করতেছেন, অথবা বিসিএস ব্যাংক একসাথে প্রিপারেশন নিচ্ছেন। কিন্তু কোনো না কোনো কারণে এই দুটা যদি তাদের না হয়, বা কোনো না কোনো কারণে তারা যদি এর মধ্যে ডিসিশন চেঞ্জ করে, তারা আবারও আইএলটিএস প্রিপারেশনটা শুরু করেন। আমার যে পয়েন্টটা বোঝাতে চাই আমি, সেটা হলো, মানে বারবার এটাকে মনে করিয়ে দেওয়ার কারণ হলো আমার মূল উদ্দেশ্যটা হলো এই 3টা প্রিপারেশনকে একটা জায়গায় নিয়ে আসা, যেন আমরা যে ভাই বোনরা আমাদের বিসিএস প্রিপারেশন নিচ্ছেন উনি যেন মানে আলাদা কোনো জগতে না থাকে। যদি বিসিএস কোনো কারণে না হয়, একেবারে হতাশ হয়ে পড়ে, অন্যগুলো মনে হয় তার দ্বারা হবেই না, এরকম একটা যেন অবস্থা না হয়। বিসিএস ব্যাংকের অনেক জায়গায় মিল আছে, দেখেন তারা কাছাকাছি, এবং এই জন্য দুইটারই প্রিপারেশন অনেকে নেয়। আবার ব্যাংকের চাকরি না হলে তার যে আইএলটিএস পরীক্ষা দিয়ে বিদেশ যাওয়ার সম্ভাবনা একেবারে নাই হয়ে গেল, এমন যেন না হয়। আবার যারা বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর, এই যে ব্যাংক, বিসিএস কোনোটাতেই তারা খেয়াল করতেছেন না, শুধু আইএলটিএস পরীক্ষা নিয়ে আছেন, কোনো কারণে বাইরে যাওয়ার তো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, কোনো কারণে যদি বাইরে না যাওয়া হয়, পরবর্তীতে তারা বয়স থাকা অবস্থায় যেন বিসিএস বা ব্যাংকের মতো, বিশেষ করে ব্যাংকের চাকরির সার্কুলার কিন্তু অনেক ঘন ঘন হয়, মোটামুটি একটা লেগে থাকার মতো প্রিপারেশন যদি থাকে, আপনি যদি ইংলিশ ভালো থাকে আর ম্যাথ ভালো থাকে, ব্যাংকের চাকরি পাওয়াটা বিসিএসের চেয়ে অন্তত সহজ।
কারণ এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, বছরে কয়েকটা সার্কুলার পাওয়া যায়। আমি তো শুধু সরকারি ব্যাংকের কথা এখন বলতেছি মোটামুটি, কিন্তু প্রাইভেট ব্যাংকেও অনেক সার্কুলার হতেই থাকে সারা বছর। আচ্ছা, আইএলসের কথা বলতেছিলাম। এখানে আইএলসে দেখেন কি কি বিষয়ের উপর আমাদের পরীক্ষা হয়। আইএলসের পরীক্ষার 4টা মডিউল বা 4টা পার্ট, এই 4টা: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এখন আমি যদি লিসনিং স্পিকিংকে বাদ দেই, এতক্ষণকার আলোচনায় কিন্তু আমাদের এখানে লিসনিং স্পিকিং ছিল না, তো আমরা এটাকে আপাতত বাদ রাখলাম, পরে এটাকে নিয়ে আসবো। আমাদের রিডিং কিন্তু ছিল, কারণ আমার এই যে বিসিএসের যে রিটেন পার্ট, সেখানে কিন্তু দেখেন রিডিং খুব বড় একটা অংশ। রিডিংয়ের উপর ভিত্তি করে 60 নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হয়, পরেরগুলো রাইটিং। আচ্ছা, তার মানে এই যে রিডিং এবং রাইটিং বিসিএসে আমার এখানে খুবই গুরুত্বপূর্ণ। মানে রিডিংও ভালো হচ্ছে। রিডিং ভালো হওয়া মানে হলো ইংলিশে কোনো একটা প্যাসেজ পড়ে, আর্টিকেল পড়ে বোঝার যে ক্ষমতা, এইটা বুঝতে পারলে আপনাকে যদি ওই রিলেটেড বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রশ্ন করা হয়, আপনি ওটার উত্তর দিতে পারবেন। এটাই হলো রিডিংয়ের মূল কথা। তাহলে এখানে তাই রিডিং রাইটিং পেলাম আমরা। তার মানে কেউ যদি আইএলসের প্রিপারেশনে নেয়, আইএলসের রিডিং আইএলসের স্টাইলেও যদি প্রিপারেশন নেয়, রিডিংটাকে ভালো করার চেষ্টা করে, আইএলসের স্টাইলে প্রিপারেশন নিয়ে যদি রাইটিং স্কিল বাড়াতে চায়, তাহলে এই যে রিডিং রাইটিং স্কিল তার বিসিএস এবং ব্যাংকের রাইটিংয়ে সরাসরি কাজে লাগবে। অথবা উল্টোটা যদি বলি, বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে যদি কেউ রিডিং কম্প্রিহেনশন ভালো করার চেষ্টা করে বা রাইটিং স্কিল বাড়ানোর যেভাবেই করুক চেষ্টা করে, তরিকা বিভিন্ন রকমের আছে, কিন্তু মূল উদ্দেশ্য তো একটাই, আমাকে লিখতে হবে, ফ্রি হ্যান্ড ভালো করে লেখার অভ্যাসটা গড়ে তুলতে হবে, স্কিলটা ডেভেলপ করতে হবে। তাহলে এই যে ব্যাংক বিসিএসের প্রিপারেশনের কল্যাণে তার এই যে রিডিং রাইটিংয়ে এখানে ভালো করার প্রচুর সম্ভাবনা আছে। শুধুমাত্র টেস্টের ফরম্যাটটা জানতে হবে, এখানে রিডিংটা, প্রশ্নগুলো, আইটেমগুলো জানতে হবে। হ্যাঁ, একেবারে যে ওইটা প্রিপারেশন দিয়ে এখানে বসে গেলে হয়ে যাবে, আমি এই কথা বলি নাই। আমি বলতেছি যে বেসিকটা যদি ভালো থাকে, তাহলে এই টেস্টের ফরম্যাট জানতে 7 দিনও লাগবে না। এই 7 দিনের মধ্যে সে অ্যাডাপ্ট করতে পারবে যে এখানকার প্রশ্নগুলো এরকম হয়, এতটুকু লিখতে হবে, এইভাবে স্টাইলে পড়তে হবে, প্রশ্নগুলোর ধরন সম্পর্কে জানতে হবে। তাহলে এই প্রিপারেশনটা তার এখানে কাজে লাগবে। এগুলো যে একেবারে জিরো হয়ে গেল এমন না, রিডিংয়েও কাজে লাগবে, রাইটিংয়েও কাজে লাগবে। এখন আমরা আসি স্পিকিং লিসেনিংয়ের কথা। এইটা কথা বলার আগে এখন আমরা তাহলে এইটাতে চলে যাই। এখানে আমি লিখলাম কমিউনিকেশন স্কিল। আজকালকার যুগে সবচেয়ে বড় দক্ষতাটা হলো কমিউনিকেশন স্কিল। আপনি কত ভালো কমিউনিকেট করতে পারেন মানুষের সাথে। কমিউনিকেশন করার অর্থ হলো সুন্দর করে কথা বলা, কমিউনিকেশনের পার্ট। অন্য মানুষ কথা বললে তাকে বুঝতে পারা, ধৈর্য সহকারে শোনা, এটাও কমিউনিকেশনের পার্ট। কারোর সাথে নেগোসিয়েশন করা, এটাও কমিউনিকেশনের পার্ট। সুন্দরভাবে কাউকে একটা ইমেল লেখা, এটাও কমিউনিকেশনের পার্ট। একটা ভালো প্রেজেন্টেশন দেওয়া, এটাও কমিউনিকেশনের পার্ট। এই যে ওভারঅল আপনি স্পিকিং করে বলেন, রাইটিং করে বলেন, অথবা নেগোসিয়েশন করে বলেন, ধৈর্য ধরে বলেন, কারো কথা শোনার মতো ধৈর্য ধরে শুনে, মানে খুব ধৈর্য সহকারে শুনে তার প্রবলেমটা সলভ করার, সবগুলো আমাদের কমিউনিকেশনের অংশ। তাহলে কমিউনিকেশন একটা ব্রড ব্যাপার। এই স্কিলটা থাকাটা, এই যে আপনি আইএলস পরীক্ষা দিয়ে বিদেশ যান, আর ব্যাংকের জবই করেন, আর বিসিএসের জবই করেন, যে কাজই করেন না কেন, আপনার কমিউনিকেশন স্কিল সবখানেই আপনার কাজে লাগবে। কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে সবচেয়ে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশনটা করা। কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে গেলে আমাদের কি লাগে? এই যে লিসেনিং লাগে, মানে অন্যের কথা শুনে বুঝতে হয়, বুঝতে পারলে আপনি ভালো, না হলে তো আপনি রেসপন্স করবেন কীভাবে। স্পিকিং লাগে, স্পিকিংয়ের কথা আমরা সব সময় বলি, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। তো স্পিকিং লিসেনিং তো একেবারে ভাই পাশাপাশি। মানে অন্যেরটা আপনি যদি না বোঝেন, আপনি আবার রেসপন্স করবেন কীভাবে? সুতরাং স্পিকিংয়ে ভালো হতে হলে আপনাকে লিসেনিং করতে হবে। এখন আপনি বিসিএস ক্যাডার হতে চান, আর ব্যাংকারই হতে চান, আর কমিউনিকেশন স্কিল ভালো করতে চান ওভারঅল যে কোনো চাকরির জন্য, অথবা আইএলস করতে চান, অথবা ফ্রিল্যান্সিংয়ে করতে চান, অথবা কর্পোরেট, ধরেন আপনি এগুলো কিছুই করবেন না, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে চান, তাহলে তো আপনার ওভারঅল কমিউনিকেশন উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস এইটা ভালো লাগবে। তাহলে আপনি ভালো জব পাবেন, কর্পোরেটেও ভালো জব পাবেন, আপনি সরকারি চাকরি করবেন না। তার মানে কি, আপনার লিসেনিংয়ে ভালো হতে হবে, স্পিকিং ভালো হতে হবে। আর এতক্ষণ তো আমরা রিডিং রাইটিং নিয়ে কথাই বললাম। রিডিং রাইটিং তো করতেই হবে। একটা ইমেল লিখতে গেলেও তো আপনাকে রাইটিং স্কিল লাগতেছে। কেউ একটা কিছু পাঠালে তো আপনার রিডিং স্কিল লাগবেই। আচ্ছা, এখন কমিউনিকেশন স্কিল যদি বাড়াতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস যদি বাড়াতে চাই, আমার এই জিনিসগুলো লাগবেই।
আইএলস পরীক্ষায় সরাসরি আমার গ্রামার ভোকাবুলারির কথা বলে নাই, সরাসরি মডিউলে বলে নাই, কিন্তু আপনি দেখেন আপনি যখন স্পিকিং করবেন বলা হচ্ছে যে আপনার স্পিকিংটাকে মাপা হয় কিসের ভিত্তিতে, আপনার ফ্লুয়েন্সি কেমন, প্রোনাউন্সিয়েশন কেমন, আপনার ভোকাবুলারি কীরকম, আপনার গ্রামার কীরকম। তার মানে আপনার এই 4টা জিনিস দেখা হবে। ডাইরেক্টলি বলে নাই যে আপনি টেন্স জানেন কিনা, ভয়েস জানেন কিনা। তার মানে গ্রামার আর ভোকাবুলারি এখানে লাগবেই লাগবে। রিডিং করতে গেলে আপনি যদি স্ট্রং ভোকাবুলারি না থাকে, আপনার যদি গ্রামার সেন্স ভালো না থাকে, আপনি তো বুঝবেন না, এটাই স্বাভাবিক। লিসেনিংও তাই ঘটবে। এখন আসেন রাইটিংয়ের কথা। রাইটিংয়ের যে মার্কিং ক্রাইটেরিয়া, মানে রাইটিংয়ের কী কী দেখা হয় মার্ক দেওয়ার সময়, সেখানেও দেখা হয় আপনার টপিক অনুযায়ী আপনি লিখছেন কিনা ঠিকঠাক মতো, তারপরে দেখা হয় আপনার অর্গানাইজেশন, মানে অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা, সাজিয়ে গুজিয়ে প্যারাগ্রাফিং, তারপরে আপনার এসের যে ফরম্যাট সব ঠিক আছে কিনা, শুরু শেষ ওভারঅল স্ট্রাকচারটা দেখে। আর দেখে গ্রামাটিক্যাল স্কিলস, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি বলে এটাকে ওখানে। আর দেখে ভোকাবুলারি, এটাকে আইএলটিএসে বলে লেক্সিক্যাল রিসোর্স। তাহলে কি গ্রামার ভোকাবুলারি আপনার কোথাও কি বাদ যাচ্ছে? আপনি যেভাবে বলেন না কেন, আপনার যদি গ্রামার স্ট্রং হয় আপনার কোথায় কাজে লাগবে না, সবখানে কাজে লাগবে। আপনি একটা কিছু লিখতে গেলে, একটা কিছু বলতে গেলে, একটা কিছু শুনে বোঝার ক্ষেত্রে, একটা ইন্টারপ্রেট করতে গেলে, কোনো কিছু মানে ব্যাখ্যা করতে গেলে, এই সব কিছু মিলে আপনার আসলে কমিউনিকেশন স্কিলে আপনার বিরাট বড় অবদান রাখবে। আপনি চাকরিটা পেয়ে গেলেন মানে গ্রামার ভোকাবুলারি সব ভুলে গেলেন, রাইটিং ভুলে গেলেন এমন না। আপনি ব্যাংক জব পেয়ে গেলেন মানে সব ভুলে গেলেন এমন না। আপনার আইএলটিএস পরীক্ষা শেষ মানেই সব ভুলে গেলেন এমন না। আপনার কমিউনিকেশন স্কিলস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস আপনার যে কোনো চাকরিতে পাওয়ার পরও, আবার কর্পোরেট ক্ষেত্রে বলেন, আর বাইরে যাওয়ার ক্ষেত্রে বলেন, বা নিজে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বলেন, বা নিজের ব্যবসা বাণিজ্য বলেন, সব ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলস লাগে। এখন আমার মূল যেটা এখন টার্গেট বলার উদ্দেশ্য হলো যে মানে আমরা অনেক সময় একটা প্রিপারেশন নিতে গিয়ে ওই চাকরিটা না হলে হতাশ হয়ে পড়ি, আমার তো আর মনে হয় আইএলটিএস হবে না, বিসিএস হয় নাই মানে আমার কিচ্ছু হবে না, বা ব্যাংক জব হয়নি বলে আইএলটিএস হবে না, বা আইএলটিএস পরীক্ষা আমার ভালো স্কোর হয়নি, বিদেশ যেতে পারতেছি না বলে আমার আর কিচ্ছু হবে না, অন্য স্কুল মানে অন্য কোথাও আমি অ্যাডাপ্ট করতে পারবো না, এমনটা যেন না হয়। আমরা বেসিক গ্রামার যেগুলো দরকার, যেগুলো আমাদের আপনি মানে বুঝতেই পারবেন, একটু কারো পরামর্শ নিয়ে হোক, সিলেবাসের দিকে তাকালেই দেখবেন যে খুব কমন, সব জায়গায় কমন কী কী জানতে হবে। এই বেসিক গ্রামার এবং রেগুলারলি একটু ভোকাবুলারি জানার প্র্যাকটিস করা, ভোকাবুলারি ডেভেলপ করার যে বুদ্ধিশুদ্ধি, যেগুলো যেমন ডেইলি যদি আপনি ইংলিশ পড়েন কয়েক লাইন করে, সেখানে আপনার ভোকাবুলারি ডেভেলপ হবে, আলাদা করে ওয়ার্ড মুখস্থ করার দরকার নাই। আর যদি পরীক্ষা ভিত্তিক হয় তাহলে আপনি বিসিএস আগের প্রশ্নগুলো দেখলেই বুঝবেন কী ধরনের ভোকাবুলারি আসে, ব্যাংকের ক্ষেত্রেও বুঝবেন। আইএলটিএসের ক্ষেত্রেও যদি বলি, আপনার যে ক্যামব্রিজের বইয়ের যে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে বুঝবেন যে আপনার কোন ধরনের শব্দগুলো বারবার আসতেছে, এবং ওই ধরনের শব্দগুলো যদি আপনি একটু লিস্ট করে করে পড়েন তাহলে দেখবেন অনেক কিছু বারবার কমন পাচ্ছেন। রাইটিংয়ের ক্ষেত্রে এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে। শুধুমাত্র লেখার ক্ষেত্রে আপনার ধরেন থিম্যাটিক রাইটিং, একটা হয়তো লিমিট থাকবে এতটুকু লেখা, এখানে হয়তো এই রাইটিংয়ের আইএলটিএসের রাইটিংয়ের ক্ষেত্রে বলে দেবে 150 ওয়ার্ড, 250 ওয়ার্ডের কম যেন না হয়, এতটুকু হয়। সময় অনুযায়ী, সেটার ফরম্যাট অনুযায়ী কম বেশি হইতে পারে, কিন্তু সেন্টেন্সগুলোকে আপনাকে তো বানাতে হবে, ইংলিশে তো সেন্টেন্সগুলো লিখতে হবে, সেই ব্যাপারটা তো সবখানেই একই। তাহলে আপনি একটু রাইটিং প্র্যাকটিস করেন মানে আপনার মতো করে, যাতে আপনি যে কোনোটাতেই ফরম্যাটটা জাস্ট জেনে, ওই পরীক্ষার সিলেবাস জেনে আপনি রাইটিংটাকে ওখানে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন আপনার স্কিলটাকে। তাহলে আমাদের হবে কি, এই যে আমরা যদি চাকরির দিকেও না তাকায় ওভারঅল কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করি, এবং এই চাকরিতে না গিয়ে অন্য কোনো চাকরিতে যাই, নিজের ব্যবসা বাণিজ্য করি, এই যে ইংলিশ জানা, কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করা, আজকের গ্লোবাল যুগ, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ ঠিকঠাক মতো সব কিছু ঠিক থাকলে অবশ্যই এগিয়ে যাবে। যদি সব ঠিক থাকে, ভালোভাবে থাকে, তাহলে সময় মতো এগিয়ে যাবে, দেরি হবে না। কিন্তু আমাদের নিজের স্কিল ডেভেলপ করতে হবে, নিজের প্রিপারেশনটাকে একটু গ্লোবালভাবে চিন্তা করতে হবে। এখানে গ্লোবাল মানে অন্য দেশের কথা বলি না, গ্লোবাল মানে সামগ্রিকভাবে চিন্তা করার কথা বলছি। মানে বিসিএসের প্রিপারেশন, ব্যাংক জবের প্রিপারেশন, আইএলটিএসের প্রিপারেশন, ওভারঅল কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্টের মধ্যে মোটা দাগে আপনার বিষয়গুলো কি, এই যে ভোকাবুলারি, গ্রামার, একটু সাধারণ জ্ঞান সম্পর্কে সচেতন থাকা, যেহেতু বিভিন্ন পরীক্ষা লাগে, একটু রাইটিং স্কিলগুলা কীভাবে ডেভেলপ করা যায় সেটা করা। আপনার রাইটিং যদি ভালো থাকে, আপনি ট্রান্সলেশনেও ভালো করবেন, কারণ আপনি সেন্টেন্স বানাতে পারেন। সেটা যদি বাংলা থেকে ইংলিশ করতে হয় তাহলে ওই সেন্সটা আপনার থাকবে, যে কিভাবে সেন্টেন্সটা লিখতে হবে, আপনি শুধু মিনিংটা খেয়াল করবেন কি লিখতে হবে, তখন আপনি সেন্টেন্স বানাতে পারবেন। উল্টাটাও, ইংলিশ থেকেও ইংলিশ বোঝার কারণে
এই যে রিডিং স্কিল ভালো হলে আপনি ওইটাকে সুন্দরভাবে আপনার মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় আশা করি সুন্দরভাবে লিখতে পারবে। এই যে আর্গুমেন্টেটিভ রাইটিং, এই যে আইএলসেও কিন্তু সরাসরি আর্গুমেন্টেটিভ এসে থাকে, তার মানে এটা একই জায়গায় মানে একইভাবে কাজে লাগতেছে আমাদের। তো আমরা প্রিপারেশন নেওয়ার সময় বিষয়গুলো খেয়াল রাখবো। আজকের ভিডিওটা আসলে সবার জন্য না, তো যারা চাকরি বাকরি রিলেটেড পড়াশোনা সামনে আছে বা শুরু করেছেন বা চলমান অবস্থায় আছে বা যারা সামনে শুরু করবেন তাদের জন্য মূলত এই জিনিসটা বেশি কাজে লাগবে। আর আমার মনে হয় যে মানে আমি ইংলিশ টিচার হিসেবে আমার এই অভিজ্ঞতাগুলোর মানে শেয়ার করলাম জাস্ট, যে বিসিএসসির প্রিপারেশন, আমরাও বিসিএসসির প্রিপারেশনের মধ্যে দিয়ে গেছি। আমি ব্যাংকে একটা সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি পেয়েছি, যোগদান করেছি, 2 বছর চাকরিও করেছি। তারপর হয়তো বা আমার শিক্ষকতার টানে আমি ইউনিভার্সিটিতে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে পরে জয়েন করি, এখনও শিক্ষকতায় আছি। আইএলসের সাথে আমি অনেক দিন থেকে জড়িত, আইএলস রিলেটেড কোর্স করাই, যেহেতু ইংলিশের টিচিং করি, আইএলস রিলেটেড কোর্স করি, সুতরাং এই সম্পর্কে আমার আইডিয়া থাকার কারণে এই 3টা বিষয়ের মধ্য দিয়ে আমি যাওয়ার কারণে আমার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস শেয়ার করলাম। কোনোটাই আমাকে ঠকায়নি, কিন্তু আমি যখন বিসিএসসির প্রিপারেশন নিচ্ছিলাম, হয়তো বিসিএসসির প্রিপারেশন ওই সময় থাকে না, ক্যারিয়ার প্ল্যান বিভিন্ন রকম থাকে, ওই সময় আমি 2টা বিসিএসে ভাইবা দিয়েছি, 28 এবং 29, তারপরে আর দেই নাই, মানে ওই সময় ক্যারিয়ারের প্ল্যান হয়তো ভিন্ন রকম থাকার কারণে। দেখেন আমি এক সময় এমবিএর প্রিপারেশন করতেছিলাম, মানে প্রস্তুতি নিচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ ভর্তির। এই এমবিএ ভর্তির প্রিপারেশন নেওয়ার কিছুদিন পরে, মানে প্রিপারেশন চলতেছিল, কিছুদিন পরে যে ব্যাংকে আমি জয়েন করলাম সেই ব্যাংকের পরীক্ষা, সিনিয়র অফিসারের পরীক্ষা। তো দেখেন এই যে এমবিএতে যে ধরনের প্রশ্ন হয় আপনারা তো জানেন, ইংলিশ, ম্যাথগুলো আবার ইংলিশে থাকে। তো ওভারঅল ওই প্রিপারেশন নেওয়ার কারণে এই যে ব্যাংকের যে পরীক্ষাটা দিয়ে আমি টিকলাম সিনিয়র অফিসার হিসেবে, সেইটাতে আমার কিন্তু অনেক ডাইরেক্টলি কাজে লাগলো। তার মানে কি, আমি প্রিপারেশন নিতে গেলাম এমবিএ, আর এখানে আমি ম্যাথে একটু ভয় পেতাম আগে থেকেই, তো ইংলিশটাতে তো কনফিডেন্স ছিল। পরে এমবিএর প্রিপারেশন নিতে গিয়ে আমার ম্যাথে মানে চাকরি পাওয়ার মতো যেটুকু দরকার ওইটুকু হলো। ম্যাথে আমি খুব ভালো না, বাট চাকরি পাওয়ার মতো, মানে ব্যাংকের চাকরি পাওয়ার মতো যথেষ্ট একটা প্রিপারেশন হলো, বা এমবিএ ভর্তি পরীক্ষার মতো হলো। তাহলে দেখেন এইটার প্রিপারেশন কিন্তু এখানে কাজে লাগলো। এই যে বিসিএসের ওভারঅল সাধারণ জ্ঞান কিছু পড়তে গিয়ে 2টা বিসিএসে যদি ভাইবা দিলাম, কিছু না কিছু একটু হলেও পড়া হয়েছে, অত সিরিয়াসলি না হলো, তো সেইটা থেকে আমার একটা ওভারঅল সেন্স ডেভেলপ করলো যে কোথায় কি হচ্ছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল পড়তে গিয়ে একটু বিভিন্ন বিষয় জানা গেল। সেই জিনিসগুলো যখন কোনো একটা প্রেজেন্টেশন দেয়া, কোনো একটা লেখালেখি, সেখানে গিয়ে অবশ্যই হেল্প করে। তারপর ব্যাংকে চাকরি করতে গিয়ে 2 বছরে তো নিশ্চয়ই ট্রেনিং হলো, অনেক কিছু হলো, সেখানেও কিছু সেন্স ডেভেলপ করলো, কিছু নলেজ ডেভেলপ করলো, কিছু স্কিল ডেভেলপ করলো। চাকরি ছাড়লেও ট্রেনিং তো আর জমা দেই নাই, তাই না? তো তারপরে আইএলস পড়াতে গিয়েও টিচিং, তো আমি যেহেতু শিক্ষকতা করি, টিচিংয়ের ব্যাপারটা তো মানে আমার সাবজেক্ট নলেজ তো লাগবে, প্লাস তার সাথে টিচিংয়ের যে ওভারঅল স্কিল সেইটা। তাহলে এই জিনিসগুলো দিয়ে যাওয়ার কারণে আমি হয়তো ভাবলাম যে এই যে ওভারঅল একটা কম্বাইন্ড একটা মানে কিভাবে একটু বলা যায় এগুলো নিয়ে, যাতে করে যারা আমার ছোট ভাই বোন স্টুডেন্ট তারা উপকৃত হয়, এটাই ভেবে এই ভিডিওটা করা। যাই হোক, অনেক কথা বললাম, যদি এতটুকু কাজে লাগে তাহলে তো ভালো, আমার ভিডিও করার সময়টা সার্থক, বা এইভাবে চিন্তা ভাবনা করার সময়টা, যে সময়টা দিলাম এটা সার্থক। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে।